This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সিঙ্গুর যদি হতে পারতো আগে রাজ্যে বেকার যুবকদের কত কর্মসংস্থান হতো, তার সাথে অনেক নতুন শিল্প আসতো। কিছু স্বার্থপর লোক তাদের ক্ষমতায় থাকবে বলে এই জিনিসগুলো তৈরি করেছে। এক বছর প্রায় হতে চললো উনি নেই, এখনো মানুষ ওনাকে এইভাবে মনে রেখেছে। ব্রিগেড হলে ব্রিগেডে যেতেন, তখন মানে এই ব্রিগেডের দিনটায় সকাল থেকে একদম বোধহয় একেবারে সকাল থেকে ব্যস্ততা, এবং উনি ব্রিগেডে যাবেন, ভাত খাবেন না, ব্রেকফাস্টটা একটু বেশি করে খেয়ে ব্রিগেডে যাবেন। মানে সে একদম, আর ওনার তো সময়ানুবর্তিতাটা একদম অসম্ভব ছিল। ঠিক যটায় বলবেন তটাই উনি বেরোবেন, মানে তার মধ্যেই সব কিছু প্রস্তুত করে ওনাকে দিতে হতো। আজকে ব্রিগেডের জন্য সেই কোলাহল ব্যস্ততা নেই, তবে বুদ্ধদেব ভট্টাচার্য নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে আছেন। হয় এর আগের বারও হয়েছিল, আর বেলুন, পরে দেখলাম বেলুন চুপসে গিয়ে একটাও সিট, এবারও তাই হবে, চিন্তা একটাও সিট পাবে। আমরা শূন্য, এটা আপনি সঠিক বলছেন, কিন্তু আমরা শূন্য আরেকটি জায়গায় আছি। আমরা সেন্ট্রাল জেলে শূন্য আছি, আলিপুর জেলায় শূন্য আছি। আমি তো কিছু করছি না, আমরাও তাই করছি। আপনাকে তো তৃণমূল কংগ্রেস চুলের মুঠি ধরে বাইরে বের করে দিয়েছিল, সেইটাই কি জেদ? সেইটাই জেদ, তৃণমূলের সরকার যে চুলে মুঠি ধরে, সেইটাই আমার একটা জেদ ছিল, যে একদিন না একদিন লাল আমাদের ফিরে আসবে, সুধা সেই অপেক্ষায় আমি আছি। রাজ্যে বামেদের দখলে রয়েছে একটাই পুরসভা, আর সেটা তাহেরপুরই পথ দেখাবে এবার পশ্চিমবঙ্গে, নতুন দিশা দেখাবে। ব্রিগেড থেকে শুনতে চাইছি এই সরকারের পতন হবে, তাই আজকে আমাদের ব্রিগেড। এরই মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম এই মুহূর্তে বিতর্কিত চরিত্র। মুখ খুললেই তিনি বিতর্ক বাড়ান, সেই হুমায়ুন কবিরের একেবারে এলাকার মানুষ, বুথের মানুষ। কত ইমোশনালি অনেক সময় বলে, হ্যাঁ, আবার পরক্ষণে দেখি উনি উইথড্র করে নেয়, ইমোশনালি বলেন আর কি। ইমোশনাল বলতে কি, এই যে মুর্শিদাবাদে এখন যে সমস্যাটা হচ্ছে, অবশ্যই হ্যাঁ, রাজনীতি নেতার জন্য তো সমস্যাটা সৃষ্টি হচ্ছে, এটা তো বাস্তব হচ্ছে। তার মুর্শিদাবাদ, তার শিরোনাম এখন আমাদের এটা মুর্শিদাবাদের লজ্জা। ব্রিগেডের মূল বক্তৃতা দুপুর 3টের সময়। এই প্রখর রোদে খোলা মাঠের নিচে থাকা এই গরমে যথেষ্ট কষ্টসাধ্য, তাই মঞ্চের যাওয়ার আগে বা মূল বক্তৃতা শুরু হওয়ার আগে এই বাম কর্মী সমর্থক, দিনমজুর, ক্ষেত মজুরদের আশ্রয়স্থল ব্রিগেড ময়দান সংলগ্ন গাছ। গরমের জন্য ওখানে যাবো একটু পরে। প্রচুর রৌদ্র বলি তো এখানে বসলাম, কেবল এসে পৌঁছে এখন টিফিনটা করবো, তারপরে আমরা মাঠে যাব। একবারপুর থেকে এসেছেন শাহেনশাহ আলম। শারীরিক সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে তিনি একেবারে মাঝ রাতেই চলে এসেছেন ব্রিগেডে। নতুন কিছু সবসময় ব্রিগেড শেখায়। আশাকর্মীরা নামে তো ভলেন্টিয়ার, কিন্তু কাজ করে এক একটা অফিসারের মতো। এইটা সরকারের দৃষ্টিপাত করার জন্য আমরা আজকে ব্রিগেডে এসেছি, এত প্রখর রোদের মধ্যে। তোমার কেমন শাসন করে রাবুক ফুলিয়ে গড়ে, কেমন শান্তি মোদের দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ায়, টেবিলের তলায় পুলিশ, নির্দোষীরা জেলখানা। বামেদের ব্রিগেড বলে যেটা চালানো হচ্ছে, ওটা হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো, আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। বামেদের ভোট কমতে 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 যে জায়গায় গেছে, সেই লাভটুকু বিজেপি পেয়েছে। তাহলে পঞ্চায়েতে ভোট লুটের জন্য বিডিওকে আর পুলিশকে পাঠাতে হয় কেন, যদি আমাদের ভোট বাক্সে কোনো প্রতিফলনই নাই? তো কর্পোরেশনে মরা মানুষগুলো ভোট দিতে আসে কেন, যদি ভোট বাক্সে প্রতিফলনের কোনো আশা যদি না থাকে? লাল ঝান্ডা ছাড়া কোনো অস্তিত্ব নেই, লাল ঝান্ডাই পারে এই বাংলাকে সুস্থ রাখতে। ব্রিগেডেই কিন্তু এসে
দুপুরের খাবার সেরে নিচ্ছেন এবং তারপর তারা বক্তব্য শুনবেন, যে বক্তব্য বিকেল 3টে থেকে শুরু হবে। পাতে কিন্তু রয়েছে ডিম এবং ভাত, ব্রিগেডের চেনা খাবার। সেই চেনা খাবার নিয়েই কিন্তু দুপুরের লাঞ্চ সেরে প্রস্তুতি সেরে নিচ্ছেন। দাদা কোত্থেকে এসছেন? হ্যাঁ, কোত্থেকে? মাটিলা গ্রাম, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কখন এসছেন? হ্যাঁ, এসছেন কখন? প্রায় 11টা। আজকে কি আশা করছেন এই ব্রিগেড থেকে? সিপিএম ঘুরে দাঁড়াবে? 100 বার 1000 বার ঘুরে দাঁড়াবে, সেই বিষয়ে এসছি তো দাঁড়াবার জন্যই। বামপন্থীরা সামগ্রিকভাবে ভিতেই আছে। এই গরিব মানুষ, এই মধ্যবিত্ত মানুষ, এটাই আমাদের সম্পদ। মঞ্চে আলাদা করে মেহনতি জনতা এই শব্দটা ব্যবহার করে, একটু স্মৃতি রোমন্থন করলেই বোঝা যাবে। মঞ্চ থেকে, মঞ্চের মাইক থেকে এবং মঞ্চের ব্যানার থেকে মেহনতি মানুষেরই ব্রিগেড হয়। অনেকেই অভিযোগ করেন বা অনেকে দাবি করেন যে বামেরা কিছুটা শহর কেন্দ্রিক হয়ে গেছিল, শহুরে হয়ে গেছিল, প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে পারছিল না। আপনি সহমত? যদি না হয়ে থাকেন তাহলে কেন, হলে কেন? দেখো, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা গ্রামের মানুষ, তাই গ্রামের কথা শুনতে শহরে আসতাম। শহরের কথা তো গ্রামে যায় না, তার জন্য আমাদের আজকে ব্রিগেডটা আছে যে গ্রামের কথা বলার জন্য আমরা মঞ্চে উঠে দাঁড়িয়ে যে শহরের মানুষ কি বলেছে, গ্রামের মানুষ কি বলছে, সেটা দুটো মিলিয়ে আমাদের বক্তব্য করছি। বামপন্থী রাজনীতির একটা অঙ্গ ছিল গ্রাম দিয়ে শহর ঘেরা, মানে গ্রামে গঞ্জের আন্দোলন, সেটাকে শহরে নিয়ে আসা, অভিমুখ করা। সেটা কি হয় এখনো বাম চর্চার মধ্যে? সেটা হয়, এটা ইদানিংকালে একটু পাল্টাচ্ছে, আগামী দিনে হবে। এই ব্রিগেডে এসে দেখা মিলল এক চিত্রকরের, যিনি ছবি আঁকছেন, ক্রমাগত ছবি এঁকে চলেছেন, ক্রমাগত তুলির পরশ দিয়ে চলেছেন তার ক্যানভাসে, এবং তিনি প্রত্যেকটা ছবিতে আঁকছেন লাল সূর্য। লাল সূর্যটা হচ্ছে, আমি চাইছি এটা একটা নতুন করে, আমরা 11 বছর যে সূর্যের দেখা পাইনি, সেই সূর্যটা যাতে এই ব্রিগেড থেকেই আবার নতুন করে উদীয়মান হয়, সেইটাই আমি বার্তা দিতে চাইছি। নতুন সূর্য একে আমরা শূন্য থাকলেও সাধারণ মানুষের মনে কিন্তু আমরা প্রায় 90%। এতক্ষণ যাদের দেখাচ্ছিলাম তাদের টার্গেট একটাই, ঘুরে দাঁড়াতেই হবে, ক্ষমতায় ফিরতেই হবে। মীনাক্ষী সৃজনদের মতো যারা তরুণ তুর্কি, তারা বলছেন দলের ভিত মোটেও নড়েনি। কিন্তু এবারের ব্রিগেডের যিনি মূল চমক, বন্যা টুডু, তিনি বলছেন দলের ভিত নড়েছে। মানছেন মোহাম্মদ সেলিম রাও। তাই এবারের ব্রিগেড সিপিএম ডেকেছে কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, বস্তি সংগঠনের নামে। মধ্যবিত্তের পার্টি ছাপটা মুছতেই হবে। মঞ্চে সেলিম ছাড়া তেমন কোনো প্রথম সারির চেনা মুখ নেই, শুধু শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের নেতারা। জলজলে ছাত্র যুব নেতাদের মতোই মঞ্চে নয়, বামফ্রন্ট চেয়ারম্যান অশীতিপর বিমান বসু বসেছিলেন আম জনতার মাঝে। মজুর আমি মেডিসিন সেলার। আমরা সিপিআইএম পার্টি করি। কাজ কিছু করে? হ্যাঁ, আইসিডিএস। আমি হাউসওয়াইফ। আমি ছোটখাটো ব্যবসা করি। আমি এই বাড়ির কাজ। আমি সার্ভিস করি। আমি শিক্ষক। আমি আইসিডিএস কর্মী। আমি চাষাবাদ করি, পঞ্চায়েত মেম্বার। আমি অবসরপ্রাপ্ত টিচার। কাজ কিছু করে নেই, বয়স হয়ে গেছে। শিক্ষকতার সঙ্গে যুক্ত। আমি কৃষক। আমি একজন কৃষক। আমরা এখন এই চোরকে আর একে আমরা তাড়াবার জন্য আমরা এসেছি, তাছাড়া আমরা আর বাঁচতে পারবো না। আমাদের ভবিষ্যৎ তো এই সরকার খেয়ে নিয়েছে, আমার দুটো বাচ্চার ভবিষ্যৎ যাতে না শেষ করতে পারে তার জন্য এসেছি আজকে। আমাদের রাজ্যটা পুরো শেষ করে দিয়েছে পিসি ভাইপো। মেহনতি মানুষের সমাবেশ, কিন্তু সেখানেও ঘুরে ফিরে শুধুই খেলা হবে, ভোটের খেলার গল্প। 26-এর লড়াইয়ের শুরু এখান থেকে হোক। এক একজন 10 জনকে গিয়ে বলবেন সবাই। ওনারা বলছে খেলা হবে, খেলা হবে। খেলা তো আমরাও করব, খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর 26-এ আমরাও দেখিয়ে দেব। 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেব, উইকেট আমরা ফেলবো 26-এ। বন্যা টুডুর কাছে শুনেছেন আপনারা, বলেছে উইকেট ফেলে দেবো 26-এ। আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু
নেমে খেলতে হয়। আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স জিরো হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে, মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে। যারা আপনারা বসে আছেন এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা, আমরা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব দিনের পর দিন? সহ্য আর করব না। নেমে খেলবো যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তলা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। রাজ্য সম্মেলনের 2 মাসের মধ্যে আজকে ব্রিগেড দেখেছো, আরো কয়েক মাস অপেক্ষা করো। এরপর কি ধরনের কর্মসূচি? এখানে ঘোষণা করা হয় না, হবে লড়াই হবে। আজকের একটা ব্রিগেড কি আলাদা? এই বার্তা তো হলো, সবাই একটু নিচে নেমে খেলবে, আরো তলায় যাবে। যে খেলার কথা আপনিও বলছেন, বন্যা টুডুও বলছেন। না, খেলার কথা বলি, আমি ফুটবলের কথা বলছি। আপনি ফুটবল বলেছেন, অনেক ক্রিকেটের কথা বলছেন। এখনো হকি স্টিকের কথা বলা হয়নি। ওই ব্রিগেড না কি ছিল, ফ্লপস হয়েছে। যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে। হিন্দুরা সরে যাচ্ছে সিপিএম এর কাছ থেকে। রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো, এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না। জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয়, আর সরকার না চাইলে দাঙ্গা হয় না। আনিসের জন্য ইনসাফ যাত্রা হয়, হরগোবিন্দ দাসের জন্য, চন্দন দাসের জন্য ইনসাফ যাত্রা হয় না। মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সংঘর্ষে শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস এবং নিহত পরিযায়ী শ্রমিক ইজাজ আহমেদ, এদের জন্যে, এদের পরিবারের সাহায্যার্থে আমরা এই ব্রিগেডের সমাবেশে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাবেন। আপনারা যে যার সাধ্য মতো করে আপনারা আর্থিক সাহায্য করবেন। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লাল ঝান্ডা ছাড়া কারুর বাপের তাকত নেই যারা লাল ঝান্ডা ছাড়া এখানে ব্রিগেডে ভরাতে পারে। সিপিএম বোঝাতে চেয়েছিল এবারের এই ব্রিগেড একটু অন্য রকমের ব্রিগেড। সেটা কি বুঝলেন সিপিএমের এই মুহূর্তের পিতামহ ভীষ্ম বিমান বসু? ফারাক কিছু নেই, ব্রিগেড তো ভরে গেছে, যে জায়গাটা ভরে গেছে। ফারাক কিছু নেই, ব্রিগেড তো ভরে গেছে, যে জায়গাটা ভরে গেছে। সবচেয়ে বড় চমকটা কোথায় ছিল জানেন? সবচেয়ে বড় চমক আজকের ব্রিগেডকে কেন্দ্র করে সেটা দিয়েছে কলকাতা পুলিশ। ব্রিগেড সামলাতে মাত্র 130 জন পুলিশ কর্মীকে মাঠে নামিয়েছিল লালবাজার। হ্যাঁ বলেন কি 130? আমি ভুল বলছি না? দেখুন, শ্রমিক কৃষক দিনমজুরদের নিয়ে আওয়াজ গর্জে তুলতে ব্রিগেড ভরার ডাক দিয়েছে বামেরা। কয়েক লক্ষ জমায়েতের লক্ষ্যমাত্রা রয়েছে তাদের, কিন্তু সেই জমায়েতেই পুলিশের নিরাপত্তার দায়িত্বে কিনা মাত্র 2 জন ডেপুটি কমিশনার বা ডিসি পদমর্যাদা লোক, যা কার্যত নজিরবিহীন বলছেন কলকাতা পুলিশেরই যারা প্রাক্তন অফিসার তারা। এই ব্রিগেডে দেখা যাচ্ছে মাত্র 2 জন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। একজন ডিসি সাউথ, যেহেতু ব্রিগেড তার এলাকার মধ্যেই পড়ে, তার সঙ্গে ডিসি ফার্স্ট ব্যাটালিয়ন, এবং এছাড়াও অন্যান্য অফিসার এবং মিলিয়ে 130 জন পুলিশকর্মী থাকবেন এই ব্রিগেড ময়দানে নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা দেখার জন্য। এটাও কার্যত নজিরবিহীন, তেমনটাই কলকাতা পুলিশের প্রাক্তনীরা বলছেন। ঝগড়াঝাটি থামাতে ব্যর্থ হয়, দাঙ্গা বাঁধলে ফোন ধরে না, তৃণমূলের লোকেরা থানায় ঢুকে পড়লে টেবিলের তলায় ঢুকে পড়ে, আর তৃণমূলের লোকেরা বাড়িতে ডাকলে খালি পায়ে মিষ্টি বিতরণ করে। এই ধরনের বড় জমায়েত এর আগে বামেদের হোক বা যাদেরই হোক, সেক্ষেত্রে কিন্তু গোটা লালবাজারকে কার্যত রাস্তায় নামানো হয়, এবং ব্রিগেড ময়দানে যেমন কর্মী সমর্থকদের ভিড় থাকে তেমনই পুলিশে 6 লাখ থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে
পুলিশ কর্মীর সংখ্যাও কম। তাহলে প্রশ্ন হচ্ছে কোথাও কি লালবাজার এই ব্রিগেড সমাবেশকে বা এই জমায়েতকে গুরুত্বহীনভাবে মনে করছে? তার কারণ লালবাজারের একটি হিসেব বা একটি সূত্র মারফত জানা যাচ্ছে, লালবাজারের কাছে খবর যে 2 থেকে 3,000 গাড়ি জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক মানুষ আসবেন, সেই সংখ্যাও কম, যার জন্য মাত্র 6টি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বা পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ পিকেটের সংখ্যা গোটা কলকাতা বা এই ধর্মতলা এবং ব্রিগেডের আশপাশে সেই সংখ্যাও রয়েছে মাত্র 7টি, যেটাও অন্যান্য ব্রিগেডের তুলনায় কম। ফলে সেই জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই সমাবেশে বা এই জমায়েতে লোক কম হবে ধরে নিয়েই কি গুরুত্বহীনভাবে দেখছে লালবাজার? যে কারণেই কি পুলিশ কর্মীর সংখ্যা যথেষ্ট কম? তার কারণ অন্যান্য ব্রিগেড সমাবেশে দেখা যায় যে প্রত্যেকটি ডিভিশনাল ডিসিকে রাস্তায় নামানো হয় এবং তার উপরে যে সিনিয়র আইপিএস থাকে তাদেরকেও রাস্তায় নামানো হয়। এই ব্রিগেড সমাবেশে ডিভিশনাল ডিসিদেরকে বুক করা হয়নি, অর্থাৎ ডিভিশনাল ডিসিদেরকে তাদের অফিসেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। দেখুন, 24 বছরের এই সাংবাদিকতার জীবনে বহু ব্রিগেড কভার করেছি, কিন্তু হলফ করে বলতে পারি কখনো শুনিনি যে কোনো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কোনো দলের সমাবেশ হচ্ছে, মানে বামেদের বা তৃণমূলের বা এই ধরনের বড় কোনো দলের। এখন বামেরা অনেকেই বলেন নিঃশেষিত, সব ঠিক আছে, কিন্তু তাও যে জনসংখ্যা আপনাদের আমরা দেখালাম সেটা সামলাতে কি 130 জন পুলিশ কর্মী যথেষ্ট? এটা নিয়ে অনেক ডিবেট হতে পারে, অনেক চর্চা হতে পারে, অনেক ইন্টারপ্রিটেশনও হতে পারে। হয়তো রাজ্য প্রশাসন এবং পুলিশের মনে হয়েছে যে এই সুশৃঙ্খল ভিড়ে কোনো অশান্তির ছায়াই নেই, তাও হয়তো তারা কম পুলিশ কর্মী দিয়ে থাকতে পারেন, তাও হতে পারে। কেন তারা এটা করেছেন আমরা বলতে পারবো না, কিন্তু এটাও একটা নজির যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাত্র 130 জন পুলিশ কর্মীকে নামানো হয়েছে। আমি তো কোনো কালে শুনিনি, আপনারা শুনেছেন কিনা বলতে পারবো না। তাহলে পথে হলো দেরি, দেরি তো হলোই, সে কথা কাজল শেখ বলছেন 19শে এপ্রিল মানে গতকাল সিউড়িতে তৃণমূলের কোর কমিটির বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। কেন হলো না তা নিয়েই প্রশ্ন তুলেছেন কাজল শেখ। দেখুন, এর আগে যে কোর কমিটির বৈঠক হয়েছিল বোলপুর দলীয় কার্যালয়ে, সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতকাল কোর কমিটির বৈঠক ডাকার জন্য। আমরা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীও বলেছিলাম, তো বিকাশ রায়চৌধুরী উচিত ছিল গতকাল অর্থাৎ 19 তারিখে কোর কমিটির বৈঠক ডাকার জন্য। বীরভূমে না একথা আমাকে বলতেই হচ্ছে, তৃণমূলের এই কোর সমস্যাটা কিছুতেই মিটছে না। এর যে কি সমাধান সূত্র ঈশ্বর জানেন। 22শে মার্চ কোর কমিটির বৈঠক বসেছিল বোলপুরে। তার আগে শেষ কোর কমিটির বৈঠকটি হয়েছিল গত বছর ডিসেম্বরে। তবে মার্চের বৈঠকে কেষ্টমণ্ডল মানে অনুব্রত মণ্ডল ছিলেন না। আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেছিলেন দলের কাজে দেউচা গিয়েছেন কেষ্টবাবু। মাস ঘুরল, কিন্তু কোর কমিটির বৈঠক হলো কই? কোর কমিটির আহ্বায়ক বিকাশবাবুর কাছে সেই প্রশ্নের উত্তর জানতে চাইছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। সেই আলোচনায় কিন্তু কোর কমিটি যে ওই ডেটই ফিক্সড হবে তা নয়। কোর কমিটির চেয়ারপারসন হচ্ছেন অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি তিনি। তখন সেটা আলোচনা হয়েছিল যে ওনার সঙ্গে পরামর্শ করি উনি সেই দিন অ্যাভেলেবেল থাকবেন কি না, তার উপরেই কিন্তু মিটিংটা ডাকা হয়। এই কোর কমিটির বৈঠক ডাকাটা আমাদের সিদ্ধান্ত নয়, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, দিদি যা বলবে তাই শুনবে। কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। কেন ডাকেননি, কী জন্য ডাকেননি সে বিষয়ে আমাদের এখনও পর্যন্ত জানানো হয়নি। যদিও আমি ব্যক্তিগতভাবে বিকাশ রায়চৌধুরীকে ফোন করেছিলাম কোর কমিটি মিটিং ডাকার জন্য, তিনি দেখবো করে কাটিয়েছেন। দেখুন, কে কোথায় অভিযোগ করবে সেটা তার ব্যাপার। আমার থেকে চেয়ারম্যান নিশ্চয়ই অনেক ক্ষমতাশালী ব্যক্তি, ক্ষমতা তার বেশি, সুতরাং তিনি যে নির্দেশ যখন আমাকে বলবেন আমি তখনই, সে নিজে ডাকুক বা আমাকে দিয়ে ডাকাক, আমি তখনই ডাকুক। কেন কোর কমিটি মিটিং হচ্ছে না, কী জন্য হচ্ছে না, তার জবাব কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা বাঞ্ছনীয় নয়। সঠিক সময়ে সঠিক জায়গায় নির্দেশ পরিষ্কার ভাষায় বললাম, নিশ্চয়ই বাংলাটা ভালো বোঝেন। কোর কমিটির চেয়ারম্যান যিনি আছেন তিনি যেভাবে বলবেন সেইভাবেই হবে। রাজ্য নেতৃত্ব বীরভূম জেলার দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছেন, লক্ষ্য রাখছেন, তারা নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবেন এবং রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই আমরা চলব।
মুর্শিদাবাদে অশান্তির জেরে ঘর ছাড়া বহু, গঙ্গা পেরিয়ে মালদাতেও আশ্রয় নিয়েছেন বহু মানুষ। এবার তৃণমূল নেতার দাদাগিরিতে ঘর ছাড়তে হলো বলে অভিযোগ উঠল মালদাতেই। ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায় এই ঘটনা নিয়ে প্রচুর চাঞ্চল্য এবং হইচই পড়ে গেছে। বাড়ির ছোট মেয়ের বিয়ে নিয়েই অশান্তির সূত্রপাত। অভিযোগ, সেই বিয়ে পরিবার মেনে নিলেও প্রতিবেশীরা নাকি মানতে পারেননি, আর সেই কারণেই বাড়ি দখল করে তালা মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্ত কার বিরুদ্ধে অভিযোগ? যার বিরুদ্ধে অভিযোগ তিনি খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য। বাড়ি থেকে মারধর, হুমকি দিয়ে বের করে দিয়ে তালা মেরে দেওয়ার অভিযোগ। বছর দুয়েক ধরে ইংরেজবাজারে ভাড়া বাড়িতে থাকছেন তারা। অভিযুক্ত তৃণমূল নেতার অবশ্য দাবি তিনি কিছুই করেননি। গ্রামবাসীরাই চান না ওই পরিবার ওই গ্রামে থাকুক। মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, আমার তো কোনো আপত্তি ছিল না। গ্রামবালাদেরও আপত্তি, মিটিং বসিয়ে ওরা মারপিট, আমাদেরকে না জানিয়ে মারপিট একদম ঘরে ঢুকে নিয়ে করলো। এইটা তৃণমূলের মেম্বার আছে জয়ন্ত সরকার। ভয়ের চোটে আমাকে বাড়ি ছাড়তে হলো। কি বারে বারে যাচ্ছি, বারে বার মারধর করছে। এদের উদ্দেশ্য ওই বাড়ির দখল করার। গ্রামের লোকজন বসে মিটিং করলো, করে নেওয়ার পরে আমাদের উপরে পুরো হামলা করে। আমরা চাইছি যে আমি বাড়িতে থাকবো, আমি তার অন্যায় করিনি, হ্যাঁ আমি বাড়িতে থাকবো। আমি জনপ্রতিনিধি, আমি এখানে বাড়ি দখল করার জন্য আমি না, এরা মিথ্যা অভিযোগ করেছে। এটা পুলিশ ভালো করে তদন্ত করুক, যে কি মিথ্যে আছে না সত্যি আছে এটা ঠিক বেরিয়ে যাবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই কালচার চলছে, মালদাতেও সেই কালচার। আইনের শাসন তৃণমূল নেতারা নিয়ে নিচ্ছে। এরপরে মানুষ যদি আইনের শাসন নিজেদের হাতে তুলে নেয়, তাহলে এই জাতীয় তৃণমূল নেতাদের কি অবস্থা হবে, কি পরিণতি হবে, সেটা তারা বুঝতে পারছে না। বিনামূল্যে রেশনের চাল পান, অ্যাকাউন্টে ঢোকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও, কিন্তু তাতে চলে না সংসার। তাই পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় বাড়ির ছেলেদের, মানে পুরুষদের। পরিযায়ী শ্রমিক নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর আতঙ্কে পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবার। মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের বিভিন্ন এলাকায় ভয়ে দিন কাটছে পরিযায়ী শ্রমিকদের পরিবারের। মুর্শিদাবাদ জেলায় প্রায় লাখে লাখে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে যায়, কিন্তু তারই মধ্যে তৃণমূল সাংসদের বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য কোথাও যেন আতঙ্ক ফেলছে পরিযায়ীদের মনে। কারণ তারা পেটের দায়ে দুমুঠো খাবার জোগাড়ের জন্য ভিন রাজ্যে কাজ করতে যায়। যে তারা রেশনের চাল বা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তাতে কিন্তু তাদের সংসার চলে না। পেটের দায়ে রুজির টানে যেতে হয় অন্য রাজ্যে। তার মধ্যে এই রাজনৈতিক নেতাদের মন্তব্যে আরও আতঙ্ক বাড়ছে তাদের মধ্যে। কেউ কেউ বাইরে কাজে যেতেও এখন ভয় পাচ্ছে। কারণ এই রকম ঘটনায় যদি পরিযায়ী শ্রমিকদেরকে দায়ী করা হয়, তাহলে তারা বাইরে গিয়ে নিরাপত্তা কোথায় পাবে? তাদের কথা তো কোনো সরকার কোনোদিন ভাবে না। কিন্তু এই যে মন্তব্য, তারপর থেকে তাদের মনের মধ্যে একটা নতুন করে আতঙ্ক কাজ করছে। মুর্শিদাবাদের ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। ঠোঁটকাটা আজ এখানেই শেষ করছি।